ঘড়ির কাঁটা ঠিক 2:45 দুপুরবেলা। সকলের চোখ উৎসুকভাবে তাকিয়ে রয়েছে শিয়ালদা হাইকোর্টের কি রায় বের হয় তার দিকে। 9ই অগস্ট 2024, সেই বিভীষিকাময় রাতের কথা মনে পড়লে আজও শিরদানা দিয়ে ঠান্ডা রক্তস্রোত বয়ে চলে। একটা মেয়ের মৃত্যু কাঁপিয়ে দিয়েছিল সকল মানুষকে। এরপর আন্দোলনের তীব্রতা, যে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছিল ভারতের সীমানা পেরিয়ে বাইরের বিভিন্ন দেশে। মা চেয়েছিলেন মৃত্যুদণ্ড, বাবা চেয়েছিলেন মৃত্যুদণ্ড, সিবিআই চেয়েছিল মৃত্যুদণ্ড। গোটা বাংলার মানুষ, গোটা ভারতের মানুষ যারা আন্দোলনে সামিল হয়েছিল তারা প্রত্যেকে চেয়েছিল আসল অপরাধীর চরমতম সাজা হোক, ফাঁসি হোক। 2:45 সেই রায় সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে, আমৃত্যু কারাদণ্ড। 9ই অগস্ট থেকে আজ 20শে জানুয়ারি, মাঝে কেটে গিয়েছে 160 দিন কিংবা তারও বেশি। কি ঘটল এই এতগুলো দিনে? এই মাঝের ঘটনাগুলো আরেকবার বরং মনে করে নেওয়া যাক। নমস্কার, আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। 9ই অগস্ট 2024, হাসপাতালের ভিতরে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুন। সংবাদের শিরোনামে উঠে আসে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল। চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয় গোটা দেশ। আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ে দেশের বাইরেও। শুরু থেকেই মূল অভিযুক্ত ছিলেন সঞ্জয় রায়। অনেকের যুক্ত থাকার কথা বলা হলেও এখনও পর্যন্ত তদন্তে তেমন কোনো ইঙ্গিত নেই। প্রথম থেকেই ছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ। দেহ কেন তড়িঘড়ি পোড়ানো হলো তা নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতার বাবা মা। 12ই অগস্ট এই ঘটনার কিনারা করতে কলকাতা পুলিশকে 7 দিনের ডেডলাইন বেঁধে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 7 দিনের তদন্ত সম্পূর্ণ না হলে সিবিআই এর হাতে তিনি মামলা তুলে দেবেন। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআই কে দিয়ে দেব। সরাসরি সিবিআই না চেয়ে 7 দিনের ডেডলাইন কেন তা নিয়ে ওঠে প্রশ্ন। এরই মাঝে ইস্তফা দিতে চান আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে রাজ্য প্রশাসন ইস্তফা গ্রহণ না করে অন্যত্র বদলির সিদ্ধান্ত নেয়। 13ই অগস্ট 2024, সন্দীপ ঘোষের ছুটির মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় আদালত। মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআই এর হাতে। অভিযুক্ত সঞ্জয় রায়কে হেফাজতে নেয় সিবিআই। 14ই অগস্ট 25 সদস্যের সিবিআই এর দল গঠিত হয় ধর্ষণ ও খুন মামলার তদন্তের জন্য। এদিন কলকাতার সাক্ষী থাকল প্রতিবাদের এক নতুন ভাষার, যার নাম রাত দখল। 15ই অগস্ট স্বাধীনতা দিবস, কিন্তু এদিন রাতের কলকাতা থাকলো এক অন্য ঘটনার সাক্ষী। আরজিকর হাসপাতালে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। বামেদের আন্দোলনের মধ্যে একদল দুষ্কৃতী ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায় আরজিকর হাসপাতালে। এই ঘটনায় তৃণমূল নেতাদের অনুগামীদের যোগ থাকার অভিযোগ ওঠে। কিন্তু কিভাবে তদন্তভার সিবিআই এর হাতে থাকা সত্ত্বেও ঘটনাস্থলে ভাঙচুর চলল এবং পুলিশ দীর্ঘক্ষণ কোনো রকম প্রতিরোধ গড়ে তুলতে পারল না, ব্যর্থ হলো, তা নিয়ে ওঠে প্রশ্ন। এই ঘটনায় 19 জনকে গ্রেফতার করে পুলিশ। 17ই অগস্ট দেশ জুড়ে কর্মবিরতির ডাক দেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরা। 19 অগস্ট সিবিআই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে। 20 অগস্ট সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় 10 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন। দেশ জুড়ে ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে গঠিত হয় এই টাস্ক ফোর্স। কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই মামলার স্টেটাস রিপোর্ট চায় সুপ্রিম কোর্ট। 21 অগস্ট আরজিকরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর হাতে। 14ই সেপ্টেম্বর সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ বাবুকে খুন এবং ধর্ষণের মামলায় গ্রেফতার দেখানো হয়। এফআইআর করতে দেরি এবং প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হন তারা।
তেসরা অক্টোবর জুনিয়র ডাক্তারদের সংগঠনের তরফে ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে শুরু হয় অনশন। 7ই অক্টোবর সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই। ডাক্তারদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মমতা। 17 দিন পর প্রত্যাহার হয় অনশন। 11ই নভেম্বর শিয়ালদা আদালতে শুরু হয় ধর্ষণ এবং খুনের বিচার। 12ই নভেম্বর চার্জশিট জমা দিতে দেরি হওয়ার কারণে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণ মামলায় অভিজিৎ বাবু এবং সন্দীপ বাবুকে জামিন মঞ্জুর করে আদালত। তবে দুর্নীতি মামলায় জামিন পাননি সন্দীপ ঘোষ, ফলে তিনি এখনও জেলে। শুরু হয় মামলার ইন ক্যামেরা ট্রায়াল। 18ই জানুয়ারি 2025 একমাত্র দোষী সাব্যস্ত হলেন সঞ্জয় রায় এবং 20শে জানুয়ারি হল সাজা ঘোষণা। আদালতের রায়ে 50,000 টাকা জরিমানা এবং যাবজ্জীবন সাজা হলো সঞ্জয়ের। একটা বড় অংশের মানুষ চেয়েছিলেন এই মামলার দোষীর সর্বোচ্চ সাজা হোক, কিন্তু তা হলো না। এই মামলা হাইকোর্টে যাবে সেই ইঙ্গিত আছে। সেখানে দেখার এই মামলার ভবিষ্যৎ ঠিক কোন দিকে গড়ায়। তবে এখনই হাল ছাড়ছেন না নির্যাতিতার বাবা মা। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো পডকাস্টে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।